ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আপিল, শুনানি হতে পারে আজ। ঢাকায় সড়ক অবরোধ করে আজও রিকশা চালকদের বিক্ষোভ, ব্যাহত যান চলাচল, দুর্ভোগ চরমে। এবং দীর্ঘ 10 বছরেও কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে চালু হয়নি ইমিগ্রেশন, বাধাগ্রস্ত ব্যবসা বাণিজ্য, ক্ষতির মুখে কয়েক হাজার শ্রমিক। আমন্ত্রণ এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। শুনানি হতে পারে আজ। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় জানিয়েছে। এর আগে গতকাল ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি গণমাধ্যমকে বলেন, হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে পিটিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি জানান, স্থগিতাদেশের আবেদনে ব্যাটারি চালিত রিকশা বা অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং তাই হাইকোর্ট এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না বলে উল্লেখ থাকবে। গত 20 নভেম্বর হাইকোর্ট সড়ক দুর্ঘটনা কমাতে 3 দিনের মধ্যে ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এদিকে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে গত কয়েকদিনের মতো আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশা চালকরা। সকাল 10:30টার পর থেকে রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে অবস্থানে বিক্ষোভ করেছেন তারা। পুলিশ জানায়, আজও আগারগাঁও এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। স্বাভাবিক রাখতে মিরপুর 10 নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের আদেশ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের 7 রাস্তা এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত 28 জন আহত হয়েছেন। রোববার মধ্যরাতে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা ডামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 28 জন শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে কে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেই বিষয়ে জানা যায়নি। রাজধানীর উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে আসামিদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হলে আদালতে শুনানি হয়। এই সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবেক আইজিপিকে উত্তরা পূর্ব থানার মামলায় রিমান্ড আবেদন করে। এদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান আদালতে অশোভন আচরণ করেছে বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তবে রাজনৈতিক উদ্দেশ্যে আসামিদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ আসামি পক্ষের আইনজীবীদের। রাজস্ব আয়ের বিপুল সম্ভাবনাময় বন্দর কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাইহাট স্থলবন্দর। বন্দরের অবকাঠামো নির্মাণ করা হলেও শুধু ইমিগ্রেশন চালু না থাকায় আমদানি রপ্তানি বাণিজ্যের প্রসার হচ্ছে না। ব্যবসায়ীদের অভিযোগ যে ইমিগ্রেশন চালু না থাকায় ব্যাহত হচ্ছে ব্যবসায়িক সম্পর্ক। এছাড়া মাঝে মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। এতে প্রায় 3000 শ্রমিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কুড়িগ্রাম থেকে হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। ভারতের আসাম, মেঘালয় সহ 7 সিস্টার খ্যাত রাজ্যগুলোর সঙ্গে পণ্য আমদানি ও রফতানির জন্য 2014 সালে চালু করা হয় সোনাহাট স্থলবন্দর।
দেশের 18তম এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে 10টি পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে সব পণ্য রফতানি করার কথা থাকলেও বন্দর চালুর দীর্ঘ সময় পার হলেও শুধু কয়লা ও পাথর আমদানি করা হয়। এছাড়া হাতে গোনা কয়েকটি পণ্য রফতানি করা হয়। নেপাল ভুটান কানেক্টিভিটি এবং সেভেন সিস্টারকে কানেক্টিভিটি করার জন্য ইমিগ্রেশনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। আমাদের এখানে ব্যবসা বাণিজ্য করতে হয়, তো ইমিগ্রেশনটা চালু হওয়া খুবই তাড়াতাড়ি দরকার, তার কারণ অনেক দূর ঘুরে যেতে হয়। ইমিগ্রেশন চালু হলে আমাদের 300 কিলোমিটার আর ঘুরতে হবে না। আমরা যে কোনো ব্যবসায়িক কাজে কিংবা চিকিৎসা কাজে তাড়াতাড়ি ভারতে যেতে পারবো। ইমিগ্রেশন চালু না হওয়ায় একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা, অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। তাই দ্রুত ইমিগ্রেশন চালুর দাবি ব্যবসায়ীদের। আমাদের ভারতের সাথে ব্যবসা রয়েছে, ভুটানের সাথে ব্যবসা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করতে গেলে ইমিগ্রেশন অতীব জরুরি। এই ইমিগ্রেশনটি না থাকায় আমাদের প্রায় 350 কিলো পথ অতিক্রম করে ভারতে ঢুকতে হয়, এক্সপোর্টারদের সাথে কথা বলতে হয়। তো ইমিগ্রেশনটি চালু হলে আরও ব্যবসায়ী বান্ধব ভালোভাবে গড়ে উঠবে এবং বাংলাদেশ রাজস্ব আদায় আহরণে আরও বৃদ্ধি পাবে। ইমিগ্রেশন চালু করতে ভারতীয় কর্তৃপক্ষের সাথে কথা বলে উদ্যোগ নেয়ার আশ্বাস এই কর্মকর্তার। বাংলাদেশের অংশ পুরোপুরি প্রস্তুত ইমিগ্রেশনের জন্য। যদি ভারতীয় অংশ মনে করে, ভারতীয় কর্তৃপক্ষ যদি মনে করে যে আগামী এত তারিখে আমরা এই দিক দিয়ে যাত্রী পারাপারের উদ্বোধন করব, বাংলাদেশ প্রস্তুত। এই বন্দরে 600 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ওয়ারহাউস, 96,000 বর্গফুটের পার্কিং ইয়ার্ড, 95,000 বর্গফুটের ওপেন স্টক ইয়ার্ড, শ্রমিকদের জন্য 2টি বিশ্রামাগার, একটি প্রশাসনিক ভবন ও দ্বিতল ডরমেটরি ভবন রয়েছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আমদানির পরও কোনো সুফল মিলছে না আলুর বাজারে। কমাতো দূরের কথা, উল্টো দাম বেড়েছে আরেক দফা। সরবরাহ বাড়ায় কিছুটা কম সবজির বাজার। কিছুক্ষণ আগে গাইবান্ধা থেকে বাজার পরিস্থিতি সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন যে গাইবান্ধায় কিন্তু এই যে নিত্যপণ্যের যে বাজার, এটি যে অস্থিরতা, এটি কিন্তু কমছে না। যে আসলে এই যে আলুর দামটি নিয়ে কিন্তু আসলে ক্রেতারা আরও বড় বিপাকে রয়েছেন, যেটি কিন্তু গতকালের যে দাম বৃদ্ধি পেয়েছে, এই দাম বৃদ্ধির পরে কিন্তু এটি 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আমি যদি একটু দেখাতে বলি যে এই যে বাজারে কিন্তু যে অনেক ধরনের শাক সবজি দেখে শীতকালীন অনেক সবজি উঠেছে। তবে আসলে ওই আগের ওই যে আলুর দাম যেটি আমি আপনাকে যদি বলি, এটি গতকাল ছিল যেটি ছিল তার চেয়ে 3 টাকা বেড়ে কিন্তু কেজি দরে 75 টাকা বিক্রি হচ্ছে। এবং আমি যদি আপনাকে বলি যে পিএস কিন্তু এখন বর্তমানে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং বেগুন 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে চালের বাজার এটি কিন্তু স্থিতিশীল রয়েছে, যেটি আগে ছিল যে 60 টাকা যে কেজি দরে এবং 50 টাকা কেজি দরে যে বিক্রি হচ্ছে। তো আরেকটা জিনিস আপনাকে বলি যে এই যে আলুর যে দামের যে বিষয়টি, এটি কিন্তু যে স্টোর মালিকদের যে সিন্ডিকেট, এটিকে কিন্তু দায়ী করছে। এবং যে প্রান্তিক পর্যায়ে যে চাষি যারা রয়েছে, এটি কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি যে তারা কিন্তু আলুর দামটি তাদের কাছে সেই স্বাভাবিক দামে রয়েছে। এবং এই আলুর দামটি এক পর্যায়ে যে ব্যবসায়ীদের যে হাত বদলের যে বিষয়টি, এই হাত বদলের কারণে কিন্তু আলুর দামটি বেড়ে যাচ্ছে। এবং আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে এই যে আলুর দাম বাড়ার পিছনে আরেকটি জিনিস কাজ করছে, সেটি হচ্ছে যে ব্যবসায়ী যে যারা আলু কিনছে, তারা যদি প্রান্তিক পর্যায়ে যে কৃষকদের কাছ থেকে যদি আলু কিনতে পারতেন, তাহলে কিন্তু এই আলুর দামটি যে স্বাভাবিক পর্যায়ে থাকতো বলে আমাকে জানিয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে বাজার দরের সবশেষ খবর। কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই আমির আব্বাস খুন হয়েছেন। ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দুই ভাইয়ের মধ্যে জমি জমার বিরোধ ছিল। এরই জেরে ছোট ভাই লোহার রড দিয়ে বড় ভাই আমির আব্বাসকে আঘাত করে, এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ছোট ভাই আমির উদ্দিন ও তার স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার সারা বাংলার খবর। পাবনার সাথিয়া উপজেলায় বাকুল ইসলাম নামের আত্মসমর্পণ করা চরমপন্থী দলের সাবেক এক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাত 10টার দিকে উপজেলার
ধোপাদহ ইউনিয়নের রাউতি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাকুল ইসলাম রাউতি গ্রামের রওশন আলীর ছেলে। সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, রাতে ঘোড়ার গাড়িতে করে স্থানীয় জালাল মাস্টারের ধান পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গলা কেটে হত্যা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঢাকা বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার নীলখোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও 9 জন। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শ্রাবন্তী পরিবহনের একটি বাস রাস্তার পাশে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এতে ভ্যানে থাকা সাইদুল ইসলাম নামের এক যাত্রী মারা যান। পরে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। টাঙ্গাইলের মির্জাপুরে এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন জানায়, সাব্বির মিয়া দীর্ঘদিন ধরে দারুল ফালাহ হিফজ অ্যান্ড প্রি ক্যাডেট মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন। ভুক্তভোগীর শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মাদ্রাসার আবাসিক রুমে নিয়ে বলাৎকার করেন শিক্ষক। ঘটনার কথা জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। সাব্বির মিয়াকে গ্রেপ্তার করে থানা হাজতে প্রেরণ করা হয়েছে। কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় কৃষকের জমিতে খাল খনন না করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে কৃষকরা। কৃষকরা বলেন, কিছু অসাধু লোকজন তাদের জমিতে অন্যায়ভাবে খাল খনন করার চেষ্টা করে আসছে। প্রত্যেক মৌসুমে 150 একর জমিতে ইরি ধান রোপণ করে প্রতি বিঘাতে 20 থেকে 25 মণ ধান উৎপাদন করে থাকেন কৃষকরা। জমিতে খাল খনন করা হলে ইরি ধানের চারা উৎপাদন সহ আবাদি জমির ক্ষতি হবে। তাই মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন এলাকার কৃষকরা। কুড়িগ্রামের রৌমারীতে চলাচলে রাস্তার জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলা গেট সংলগ্ন মহাসড়কে এই মানববন্ধন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন হুমায়ুন কবির, সহকারী শিক্ষক আফরোজা বেগম, শিক্ষার্থী আল আমিন সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, রৌমারী মহিলা ডিগ্রি কলেজ পাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবার দীর্ঘ 30 বছর ধরে যে রাস্তা দিয়ে চলাচল করতেন, সেই রাস্তায় দেয়াল তৈরি করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। ফলে বিকল্প রাস্তা না থাকায় দুর্ভোগে পড়ে স্থানীয়রা। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। কম জমি ব্যবহার করে অধিক ফসল উৎপাদন ও বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা টেকসই করতে বগুড়ায় মাস্টার সিড কোম্পানি কৃষকদের নিয়ে হাইব্রিড সবজি ও প্রদর্শনী ও ক্রপ শো 24 অনুষ্ঠানের আয়োজন করেছে। সদর উপজেলার মানিকচক এলাকায় তাদের নিজস্ব ট্রায়াল ফার্মে এই সবজি প্রদর্শনী ও ক্রপ শো অনুষ্ঠিত হয়। ডক্টর সাজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনার বীজ ব্যবসায়ী মোহাম্মদ হাবিব। বিশেষ অতিথি ছিলেন যশোরের বীজ ব্যবসায়ী ইনসান, ময়মনসিংহের বীজ ব্যবসায়ী মোহাম্মদ আরিফ ও কক্সবাজারের বীজ ব্যবসায়ী মোহাম্মদ শফি সহ আরও অনেকেই। প্রদর্শনীতে করলা, চিচিঙ্গা, ধুন্দুল, লাউ, বরবটি, শশা সহ 13টি ফসলের 68টি জাত প্রদর্শিত হয়। কুষ্টিয়ার খোকসা উপজেলায় আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এরই মধ্যে উপজেলায় 30% জমিতে ধান কাটা শেষ হয়েছে। গোলায় সোনালী আমন ধান তুলতে ব্যস্ত কুষ্টিয়ার খোকসার কৃষকরা। কেউ ধান কাটছেন, আবার কেউ ব্যস্ত মাড়াইয়ের কাজে। কৃষকরা বলছেন, আমনের বাম্পার ফলন পেয়ে খুশি তারা। তবে কীটনাশক, সার, তেলসহ বিভিন্ন দ্রব্যের ঊর্ধ্বগতির বাজারে ধানের বাম্পার ফলন ভালো হলেও দাম পাওয়া নিয়ে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ রয়েছে। ফলন হিসাবে দামও ভালো, ফলনও ভালো, তাতে ভালো উন্নতি। বিঘে বোধ মনে করেন যে আপনার 20-22 মণ করে ধান আল্লাহ ফলন ধানটা দিয়েছে। আর খরচের কথা কি, খরচ এবারে এই বছরে প্রচুর খরচ। তেলের দাম বেশি, সারের দাম বেশি, কৃষকের দাম বেশি, ধান জমাবো কিভাবে? সরকারকে আমরা আবেদন করছি যে যাতে আমাদের ধানের ন্যায্য মূল্যটা আমরা পাই। আমাদের মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে যাতে করে এই বড় আমন ধানের আবাদ তারা সুন্দরভাবে করতে পারে।
আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আপিল, শুনানি হতে পারে আজ। ঢাকায় সড়ক অবরোধ করে আজও রিকশা চালকদের বিক্ষোভ, ব্যাহত যান চলাচল, দুর্ভোগ চরম। এবং দীর্ঘ 10 বছরেও কুড়িগ্রামের সোনাহাটি স্থলবন্দরে চালু হয়নি ইমিগ্রেশন, বাধাগ্রস্ত ব্যবসা বাণিজ্য, ক্ষতির মুখে কয়েক হাজার শ্রমিক। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।